হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। এই অধ্যায় থেকে আজকে দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ন্যায়ের বিভিন্ন রূপ, আরেকটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্য ও ন্যায়ের সম্পর্ক। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে দুটি, একটি হচ্ছে ন্যায়ের বিভিন্ন রূপ, আরেকটা হচ্ছে সাম্য ও ন্যায়ের সম্পর্ক। দেখো এখানে ন্যায় বলতে কি বোঝায়? যে অন্যায়ের অপসারণ। যেই সমাজে অন্যায় থাকবে না সেই সমাজেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাহলে এই ন্যায়ের বিভিন্ন রূপকে আমি চারটি ভাগে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমাদের এটা 4 মার্কসের কোশ্চেন আসতে পারে যে ন্যায়ের বিভিন্ন রূপ আলোচনা করো। ঠিক আছে, তাহলে আর 2 মার্কসের আসতে পারে এভাবে যে সামাজিক ন্যায় বলতে কি বোঝায়, অর্থনৈতিক ন্যায় বলতে কি বোঝায়, রাজনৈতিক ন্যায় বলতে কি বোঝায়, আর আইনগত ন্যায় বলতে কি বোঝায়। তাহলে এবার এই চারটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। ঠিক আছে, তোমরা বোর্ডে দেখো। এখন দেখো যে এই চার প্রকার ন্যায় সম্পর্কে আমরা জানবো। যে এখানে সামাজিক ন্যায় বলতে কি বোঝায়, অর্থনৈতিক ন্যায় বলতে কি বোঝায়, রাজনৈতিক ন্যায় এবং আইনগত ন্যায় বলতে কি বোঝায়, এটা আমরা জানবো। ঠিক আছে, তোমাদের এগুলি কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। যে কোশ্চেনে দিয়ে দিল যে সামাজিক ন্যায় বলতে কি বোঝো, বা রাজনৈতিক ন্যায় বা অর্থনৈতিক ন্যায় বলতে কি বোঝো, তার জন্য এগুলি তোমরা নোট করে রাখো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো যে সামাজিক ন্যায় অর্থাৎ সোশ্যাল জাস্টিস কাকে বলা হয়। যে সামাজিক ন্যায় হলো এমন একটি ধারণা যা সমাজে মানুষের মধ্যে সমতা, ন্যায্যতা এবং নৈতিক অধিকার প্রতিষ্ঠা করাকে বোঝায়। তাহলে এখানে সামাজিক ন্যায়, ন্যায় বলতে সমাজের মধ্যে অন্যায়ের অপসারণকে বোঝায়, তাই তো? তাহলে সামাজিক ন্যায় হলো এমন একটি ধারণা যা সমাজের মধ্যে, ঠিক আছে, সমাজের মানুষের মধ্যে সমতা অর্থাৎ ভেদাভেদ করা যাবে না, প্রত্যেক মানুষই কিন্তু সমান। ন্যায্যতা, ঠিক আছে, ন্যায্যতা, এখানে কোনো অন্যায় করা যাবে না, এবং নৈতিক অধিকার প্রতিষ্ঠা করাকে বোঝায়। তারপরে হচ্ছে অর্থনৈতিক ন্যায়। অর্থনৈতিক ন্যায় অর্থাৎ ইকোনমিক জাস্টিস। এই অর্থনৈতিক ন্যায় বলতে কি বোঝায়? যে অর্থনৈতিক ন্যায় বলতে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের অনুপস্থিতিকে বোঝায়। তাহলে সমাজের মধ্যে যাতে অর্থনৈতিক কোনো বৈষম্য না থাকে, অর্থাৎ ধনীরা একদম ধনী, অনেক সম্পত্তি তাদের কাছে, আর যারা দরিদ্র তারা একদম গরিব, কোনো অর্থ বলতে তারা বেশি অর্থের দিক থেকে সুযোগ সুবিধা পায় না। তাহলে এটা যাতে না হয়, যাতে সমাজের মধ্যে অর্থনৈতিক দিক থেকে বৈষম্য না থাকে, তার অনুপস্থিতিকেই কিন্তু এখানে সাধারণ অর্থে আর কি অর্থনৈতিক ন্যায় বোঝায়। যে উৎপাদন ও বন্টনের স্বাধীনতা, মুনাফা অর্জন ও পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা, পর্যাপ্ত বেতন কিংবা মূল্য পাওয়ার অধিকার ইত্যাদির ন্যায়সঙ্গত অবস্থা ও অধিকার সংরক্ষণ হলো অর্থনৈতিক ন্যায়। যেখানে উৎপাদন ও বন্টনের স্বাধীনতা, যে কোনো উৎপাদন ব্যবস্থা সমাজের মধ্যে বিভিন্ন দ্রব্য মানুষ ফসল উৎপাদন করে, কোনো কারখানার মধ্যে কোনো জিনিস উৎপাদিত হয়, সেই যে উৎপাদন এবং বন্টনের যে স্বাধীনতা সেটা থাকবে প্রত্যেক মানুষের। মুনাফা অর্জন, প্রত্যেকেই মুনাফা অর্জন করতে পারবে, ঠিক আছে। ও পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা, প্রত্যেকে মুনাফা অর্জন করতে পারবে, লাভবান হতে পারবে, জিনিসপত্র কিনতে পারবে, বেচতে পারবে, তার স্বাধীনতা। পর্যাপ্ত বেতন, ঠিক আছে, পর্যাপ্ত বেতন পাওয়ার অধিকার। এমন না যে কোনো একটা কারখানায় কাজ করলে সেখানের মধ্যে তোমার শ্রম গেল কিন্তু তুমি তোমার প্রাপ্য মজুরিটা তুমি পেলে না, তাহলে এখানে তো তুমি ন্যায্য মূল্যটা পেলে না, তাহলে অর্থনৈতিক ন্যায় কিন্তু এখানে প্রতিষ্ঠিত হলো না। ঠিক আছে, তোমার যাতে পর্যাপ্ত বেতন তোমাকে দেওয়া হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে, কিংবা মূল্য পাওয়ার অধিকার। তাহলে কোনোখানে তুমি যদি কাজ করো সেখানে তুমি পর্যাপ্ত বেতন পাবে, সেই সেই অধিকার কিন্তু তোমার আছে। ইত্যাদির ন্যায়সঙ্গত অবস্থা, ঠিক আছে, সমাজের মধ্যে এই সমস্ত যে উৎপাদন ও বন্টনের স্বাধীনতা, মুনাফা অর্জন ও পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা, পর্যাপ্ত বেতন কিংবা মূল্য পাওয়ার অধিকার, এই সমস্ত যে ন্যায়সঙ্গত অবস্থা ও অধিকার সংরক্ষণ, এটাই হলো এখানে অর্থনৈতিক ন্যায় অর্থাৎ ইকোনমিক জাস্টিস। নেক্সট দেখো যে রাজনৈতিক ন্যায় অর্থাৎ পলিটিক্যাল জাস্টিস। এই পলিটিক্যাল জাস্টিস বা রাজনৈতিক ন্যায় বলতে কি বোঝায়? যে রাজনৈতিক ন্যায় বলতে মূলত রাজনৈতিক ক্ষেত্রে নারী পুরুষ, শ্রেণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের সর্বাধিক অংশগ্রহণকে বোঝায়। ঠিক আছে, যে রাষ্ট্রীয় যে কার্যাবলী সেই কার্যাবলীতে যাতে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে অংশগ্রহণ করতে পারে তার দিকে কিন্তু নজর রাখতে হবে। এমন না যে শুধু পুরুষেরই আর কি রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ দেখা যাবে, নারীরা সেখানে অংশগ্রহণ করতে পারবে না, তাহলে এখানে কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত হতে পারবে না।
ঠিক আছে? তাহলে এখানে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সব নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের যাতে সার্বিক অংশগ্রহণ হয় আর কি রাজনৈতিক ব্যবস্থাতে, সেটাই হচ্ছে এখানে রাজনৈতিক ন্যায়। তখনই রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। বুঝা গেল? নেক্সট দেখো যে আইনগত ন্যায় বলতে কি বোঝায়। এখানে আইনগত ন্যায় বলতে দেশের প্রচলিত আইন অনুযায়ী ন্যায়ের প্রতিষ্ঠাকে বোঝায়। তাহলে আইনগত ন্যায় বলতে কি বোঝায়, যে আমাদের দেশে, ঠিক আছে, প্রতিটি দেশে যে আইন থাকে সেই আইনের দ্বারা যে ন্যায় প্রতিষ্ঠিত হয় সেটাই হচ্ছে আইনগত ন্যায়। আইনগত ন্যায়ের দুটি দিক আছে, ঠিক আছে, এই আইনগত ন্যায়ের দুটি দিক আছে। সেই দুটি দিক কি কি? একটি হচ্ছে ন্যায় অনুসারে আইন এবং আরেকটি হচ্ছে আইন অনুসারে ন্যায়। তাহলে এখানে ন্যায় অনুসারে আইন অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে কোনো আইন রূপায়িত হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে, ন্যায়ের সঙ্গে আর কি সামঞ্জস্যপূর্ণ হতে হবে সেই আইনটিকে। আরেকটা হচ্ছে আইন অনুসারে ন্যায়, অর্থাৎ আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করা হবে। তাহলে আশা করি তোমরা এই 4 প্রকার ন্যায়ের রূপ সম্পর্কে বুঝে গেছো। এবার আলোচনা করব যে সাম্য ও ন্যায়ের মধ্যে যে সম্পর্ক সেটা সম্পর্কে, ঠিক আছে। এখন দেখো যে সাম্য ও ন্যায়ের সম্পর্ক, রিলেশনস বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, ঠিক আছে, যে এখানের মধ্যে তোমাদের এটা 4 মার্কসের কোশ্চেন আসতে পারে যে সাম্য ও ন্যায়ের সম্পর্ক আলোচনা করো। তাহলে দেখো প্রথম পয়েন্ট, যে সাম্য ছাড়া ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়, ঠিক আছে। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, তারপরে এটার নোটটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। তাহলে এখানে সাম্য ছাড়া ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। দেখো আমাদের যে মতামত প্রকাশের অধিকার, আমাদের যে বাক স্বাধীনতা আছে, তাহলে এই যে স্বাধীনতার অধিকার, এর দ্বারা কি প্রতিষ্ঠিত হয়? এর দ্বারা রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর তাছাড়া যে আইনের দৃষ্টিতে সাম্য, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের দ্বারা সকলেই কিন্তু একইভাবে সংরক্ষিত। আর যে নিরপেক্ষ বিচার ব্যবস্থা আছে, তাহলে এগুলি কি? এগুলি হচ্ছে সাম্যের এক একটি নীতি। তাহলে এই সাম্যের নীতির দ্বারাই কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে। যদি নিরপেক্ষ বিচার ব্যবস্থা না থাকে কোনো দেশে, তাহলে কিন্তু সেই দেশের জনগণ কোনোভাবেই ন্যায় বিচার পাবে না। নিরপেক্ষ বিচার ব্যবস্থা অর্থাৎ বিচার বিভাগ, ঠিক আছে, বিচার বিভাগ কিন্তু নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করবে, অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব করবে না বিচার করার সময়, নিরপেক্ষভাবে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। যে নিরপেক্ষ বিচার ব্যবস্থা, আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ আইনের চোখে সকলেই সমান। তাহলে এগুলি হচ্ছে সাম্যের নীতি। তাহলে এই সাম্যের নীতি ছাড়া কিন্তু ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। আর এটাই বলছে যে সাম্য ছাড়া ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। তারপরে পয়েন্ট দেখো, উভয় ধারণার সঙ্গে সামাজিক মূল্যবোধ জড়িত। যে এখানে উভয় ধারণা বলতে সাম্য ও ন্যায়ের কথা বলা হয়েছে। যে সাম্য ও ন্যায় এই দুটি ধারণাই কিন্তু সামাজিক মূল্যবোধের সঙ্গে জড়িত। কিভাবে? যে সমাজের মূল্যবোধ কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। যে আগে কিন্তু যে দাস ব্যবস্থা ছিল, দাস প্রথা, সেটা কিন্তু বর্তমানে কিন্তু আর কি ন্যায় বিরোধী এবং সাম্যের বিরোধী। বর্তমানে কিন্তু সেটা ন্যায়সঙ্গতভাবে মানা হয় না, কিন্তু আগে সেটাকে মানা হতো। তাহলে তখন সামাজিক মূল্যবোধ আলাদা ছিল, বর্তমানে আলাদা, ঠিক আছে, এটাই বলছে। তারপর হচ্ছে সাম্য ও ন্যায়ের মধ্যে সমন্বয় সাধন। যে সাম্য কি? সাম্য হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়া। আর ন্যায় কি? ন্যায় হচ্ছে অন্যায়ের অপসারণ। তাহলে এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন, অর্থাৎ আমাদের দেশের মধ্যে দেখবে যারা নারী বা যারা এসসি এসটি ওবিসি, অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অনগ্রসর যে শ্রেণী আছে, তাদেরকে একটু অধিক সুযোগ সুবিধা দেওয়া হয়। ভারতের সংবিধানে তাদের জন্য একটু আলাদা সুযোগ সুবিধা, অর্থাৎ বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। তাহলে এই যে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এই বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ফলে কি হয়? যে সাম্য বলতে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়াকে বোঝায়, কিন্তু এখানে তো কিছু লোককে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে এর দ্বারা কিন্তু সাম্যের নীতি আর কি কমজোরি হয়ে যায় না, আরো শক্তিশালী হয়। যে সমাজের এমন কিছু মানুষ আছে যারা অন্যদের তুলনায় শিক্ষাগত দিক থেকে, সামাজিক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, তাদেরকে একই স্তরে আনার জন্য কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া হয়। এই সাম্য ও ন্যায় যে আছে, এর সমন্বয় সাধনের জন্যই কিন্তু আর কি একটা গণতান্ত্রিক দেশ আরো শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ সুদৃঢ় হয়ে ওঠে। বোঝা গেল? তাহলে এর যে নোটটা, ঠিক আছে, এটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে দেবো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, সেখানে যুক্ত হয়ে যাও। আর এর পরে তোমাদের আছে হচ্ছে সেই টপিকটার নাম হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ঠিক আছে। কিন্তু আমি সেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে আর ক্লাস নেব না, কারণ আগে
ক্লাস 12-এ যখন আমি পড়িয়েছিলাম তখনের একটা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে, আমি প্লে লিস্টে অ্যাড করে দেবো, ঠিক আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে আগের আমার একটা ক্লাস আছে, যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, এর পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি, তাহলে তোমরা সেটি দেখে নিও, ঠিক আছে। এরপরে কিন্তু নেক্সট কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপরে কোনো ক্লাস আসবে না, ঠিক আছে। ডাইরেক্ট দ্বিতীয় চ্যাপ্টারে আমরা ঢুকবো। আর ওই ভিডিওর মধ্যে কিন্তু দেখবে তখন আমার ছোট একটা বোর্ড ছিল, সেখানের মধ্যে লেখাগুলো তোমরা স্পষ্ট করে না বুঝতে পারলে তোমরা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো সেই ভিডিও দেখে। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থেকে কি কোশ্চেন আসতে পারে সেই নোটটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তাহলে নোটের জন্য কোনো চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। আর ক্লাসটা তোমরা ওই ভিডিওটি দেখে নিও। তাহলে তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।